প্রত্যক্ষভাবে আমরা এটা দেখেছি। আসলে এই যে ফ্যাসিস্ট রেজিমের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের সাথে যেভাবে আদর্শের জায়গা থেকে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যে বিশ্বাসঘাতকতার কারণে সাধারণ মানুষ, ছাত্র জনতা, আপামর জনতা তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে বাধ্য হয়েছে। বৃদ্ধাঙ্গুলি দেখাতে বাধ্য হয়েছে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমকে। এই কারণে বৃদ্ধাঙ্গুলি দেখাতে বাধ্য হয়েছে কারণ আওয়ামী ফ্যাসিস্ট রেজিম যখন 2009 সালে বাংলাদেশে সরকার গঠন করলো, 2008 নির্বাচনের পর যখন 9 সালে সরকার গঠন করলো, তার পূর্বে তারা বলেছিল তারা দেশের মধ্যে সাধারণ মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়ন করবেন, মৌলিক চাহিদা বাস্তবায়ন করার মধ্য দিয়ে যে প্রকৃত উন্নয়ন, সেই উন্নয়ন সাধন করবেন। কিন্তু তারা আসলে অবকাঠামোগত উন্নয়নের মধ্য থেকে যেভাবে টাকা লুটপাট করা এবং প্রকৃত উন্নয়নের নামে যে উন্নয়ন না করে যে অবকাঠামোগত উন্নয়নের মধ্যে দিয়ে যে উন্নয়ন যে সাধারণ মানুষের চোখে পর্দা লাগিয়ে যেভাবে লুটপাট করে বেগম পাড়ায় বাড়িঘর করেছেন, সেভাবেই বিশ্বাসঘাতকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সাধারণ মানুষের কাছে, দেশব্যাপী আপামর জনতার কাছে প্রকাশ পেয়েছে। এবং যখন সাধারণ জনতা, ছাত্র ভাইয়েরা বুঝতে পেরেছে, তখন তারা বৃদ্ধাঙ্গুলি দেখাতে বাধ্য হয়েছে। আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, তার পূর্বে প্রথম যে বিষয়টা, মহালয়ার পূর্বে প্রতিমা ভাঙা। মহালয়ার পূর্বে প্রতিমা ভাঙা, নড়াইলে এমনই একটা ঘটনা। সামনেই দুর্গাপূজা, গত 2 আগস্ট মহালয়া ছিল। মহালয়া হচ্ছে গিয়ে দুর্গাপূজার আগমনী বার্তা বহন করে। আমাদের সনাতনী ভাই ও বন্ধুরা এই মহালয়ার মধ্য থেকে তাদের মাকে বরণ করেন এবং দশমীর মধ্য থেকে তাদের স্বয়ংসম্পূর্ণভাবে দুর্গাপূজার প্রকৃত আয়োজনের যে প্রক্রিয়া সেটা শেষ করেন বা সেটা সমাপ্তি ঘটান। কিন্তু দুঃখের ব্যাপার, আমি দুঃখ প্রকাশ করছি আমাদের সনাতনী ধর্মাবলম্বী ভাই ও বোনদের কাছে। মহালয়ার পূর্বে নড়াইলে যে ঘটনা ঘটেছে, উত্তরাতে মহালয়ার পূর্বে যেভাবে একটা ঘটনা ঘটেছে যে দুর্গাপুজো, ঈদগাহের মাঠে দুর্গাপুজো হতে দেওয়া যাবে না, মহালয়ার পূর্বে নড়াইলে প্রতিমা ভাঙচুর করা, সেটার জন্য আমি ধিক্কার জানাই এবং আমি দুঃখ প্রকাশ করি। যদিও উত্তরার বিষয়টা পরবর্তীতে সলভ করা হয়েছে, কিন্তু যেভাবে প্রতিমা ভাঙা হয়েছে, যেভাবে প্রতিমা ভাঙার মধ্য দিয়ে আমাদের সনাতনী ভাই ও বন্ধুদেরকে আঘাত করা হয়েছে, সেটা আমি ধিক্কার জানাই। এটা উচিত হয়নি এবং এটা কারা করেছেন সেই বিষয়ে কথা বলবো। আন্তর্জাতিক মিডিয়ায় মৌলবাদ শব্দটাকে বিস্তার করা এবং বর্তমান সময়ে বাংলাদেশের সাথে মৌলবাদ এবং বাংলাদেশ আন্তর্জাতিক মহলে যেভাবে বিস্তার করা হচ্ছে এবং কারা করছে সেই বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশ কিভাবে এগোচ্ছে, কোনো ভুল পথে এগোচ্ছে কিনা, ভুল সিদ্ধান্ত নিচ্ছে কিনা কথা বলবো। প্রয়োজনে দ্বিতীয় যুদ্ধ হবে, প্রতি বিপ্লবের একটা আশঙ্কা, কিংবা আমার মনে হয় দ্বিতীয় গণহত্যার একটা আশঙ্কা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যেভাবে কালবেলা পত্রিকার নিউজ প্রকাশ করে করা হয়েছে, সেই বিষয় নিয়ে কথা বলবো। আওয়ামী লীগ এবং ভারতীয় এজেন্টের একটা অংশ বাংলাদেশে কাজ করছে, সেই সকল বিষয় নিয়ে। মূল বিষয় চলে যায় মহালয়ার পূর্বে প্রতিমা ভাঙার যে বিষয়টা, সেটার সাথে এই বিষয় নিয়ে কথা বলার পূর্বে আওয়ামী লীগ এবং ভারতীয় এজেন্টদের বিষয় নিয়ে কথা বলতে হবে। আমাদের ডক্টর জাহিদুর রহমান তার একটা ভিডিওতে বলেছেন যে আওয়ামী লীগ এবং ভারতীয় এজেন্টরা বর্তমানে মুসল্লিদের একটা অংশে বিভক্ত, মুসল্লিদের বেশভূষা ধরে এবং এমনকি জামাতেরও একটা বেশভূষা ধরে, হেফাজতের একটা বেশভূষা ধরে, আমাদের চরমনায়ের একটা বেশভূষা ধরে, মাথায় দাড়ি টুপি লাগিয়ে সবকিছু লাগিয়ে পাঞ্জাবি পরে মুসলিম জনগোষ্ঠীকে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, বিশ্বব্যাপী ছোট করার জন্য মুসলিম জনগোষ্ঠীকে তারা প্রতিমা ভাঙচুর করছে। তারা উত্তরার মতো জায়গাতে বলছে যে সনাতনী ধর্মাবলম্বীদের পুজোর আয়োজন করা যাবে না, যা পূর্বেও হয়েছে, অথচ এই বছরই প্রথম ঘটলো যে মুসল্লিদের একটা অংশ বলছে যে পুজো করা যাবে না। এই মুসল্লিরা কারা সেটার বিষয়ই আসলে আমরা জানতে পারছি। এই মুসল্লিরা আসলে মূলত আওয়ামী লীগের একটা এজেন্ট, আওয়ামী লীগের একটা অংশ, ভারতীয় এজেন্ট, যারা দীর্ঘ 15 বছর হত্যা চালিয়েছে। আবরার হত্যা থেকে শুরু করে সাধারণ মানুষ যখন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতো, তখন হত্যা করত, গণহত্যা চালাতো, আক্রমণ করত, হামলা মামলা করত এবং করে তারা প্রকাশ করত যে এগুলো সব জামাত, শিবির এবং মৌলবাদীদের কাজ। এই মৌলবাদী শব্দটাকে পুনরায়
জন্ম দেওয়ার জন্য, পুনরায় জন্ম দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের মানে রাজ সিংহাসনে বসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নের পর এই মৌলবাদী শব্দটাকে উত্থান করেছে এবং ভারতীয় এজেন্টরা সেটা নিয়ে প্রপারলি কাজ করছে। এবং ভারতীয় এজেন্টদের মধ্যে উল্লেখযোগ্য একটা এজেন্ট হচ্ছে গিয়ে ভারতীয় কয়েকটা টেলিভিশন মিডিয়া, যারা মৌলবাদী শব্দটাকে বারংবার ব্যবহার করছে এবং বলছে যে দেশের মধ্যে পুজো হতে দেওয়া যাচ্ছে না। কিন্তু আমরা দেখাচ্ছি বাংলাদেশে সনাতনী ধর্মাবলম্বী ভাই ও বন্ধুদের সাথে মুসলিমদের যে সম্পর্ক, যে সৌহার্দ্য দীর্ঘদিন বজায় ছিল, সেই সৌহার্দ্য এখন পর্যন্ত বজায় আছে। সেই সৌহার্দ্য ভাঙার জন্য ভারতীয় এজেন্টদের একটা অংশ সনাতনী ধর্মাবলম্বী ভাই ও বন্ধুদের একটা অংশকে ভুল বুঝিয়ে কাছে নিয়ে সঙ্গে করে এবং আওয়ামী প্রোপাগান্ডা লিগদেরকে একত্রে করে দেশের মধ্যে মুসলিম জনগোষ্ঠীদের বেশভূষা ধরে তারা এভাবে নড়াইলের মন্দিরে মণ্ডপে হামলার মধ্য থেকে মৌলবাদী শব্দটাকে উত্থান করার চেষ্টা করেছে। সুতরাং আমি এই শব্দটা থেকে একটা কথাই বলবো, এখন আমাদের সাবধান হতে হবে। মৌলবাদী শব্দের মধ্যে থেকে যেভাবে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে নতুন করে জেগে ওঠার চেষ্টা করছে, সেই জেগে ওঠা বয়কট মানে বানচাল করতে হলে আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে। সামনে পুজো, দুর্গা পুজো, আমরা আমাদের সনাতনী ভাই ও বন্ধুদের পাশে সর্বাত্মকভাবে দাঁড়াবো, সর্বাত্মকভাবে দাঁড়াতে হবে। প্রয়োজনে নিজ নিজ জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, আমার এলাকায় দুটো মণ্ডপ আছে, আমি সেই মণ্ডপের প্রয়োজনে নিজে একা লাঠি ছোটা নিয়ে দাঁড়িয়ে আমাদের সনাতনী ধর্মাবলম্বী ভাই ও বন্ধুদের পাহারা দিব। তাতে যদি আমার আক্রমণের শিকার হতে হয় আওয়ামী ফ্যাসিস্ট এই প্রোপাগান্ডালিক এই গুন্ডা বাহিনীর দ্বারা, এই ভারতীয় এজেন্টদের দ্বারা আমি আক্রমণের শিকার হয়ে যদি আমার মৃত্যুবরণও করতে আমি করব। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে, প্রত্যেক ধর্মের প্রতি ভালোবাসার সম্পূর্ণ সৌহার্দ্য সম্পূর্ণ সম্পর্ক বজায় রাখতে। সুতরাং যারা এই কাজগুলো করছে, তারা সবাই আওয়ামী ফ্যাসিস্টের একটা অংশ, ভারতীয় এজেন্টদের একটা অংশ। কথা বলবো বাংলাদেশ কিভাবে এগোচ্ছে। আসলে বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, বাংলাদেশ কিছু ভুল পথে এগোচ্ছে। বাংলাদেশ ভুল পথে এগোচ্ছে এই কারণেই বলছি, আমাদের উপদেষ্টা মন্ডলীদের, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টা মন্ডলী আছেন, সেই উপদেষ্টা মন্ডলীদের একটা অংশকে আমি দেখছি তাদের মধ্যে আওয়ামী লীগের প্রতি একটু লুতুপুতু ভাব আছে। তাদের মধ্যে দেখছি একটা অংশকে ভারতের প্রতি একটু লুতুপুতু ভাব আছে। এই লুতুপুতু ভাবটা আসলে বাম সংগঠনের মানুষদের মধ্যে সচরাচর দেখা যায়। কারণ তারা যখন একটা ফ্যাসিস্ট রেজিম থেকে ফায়দা পায় তখন ফ্যাসিস্ট রেজিমের পক্ষে কথা বলে, যখন ফ্যাসিস্ট রেজিম থেকে ফায়দা পায় না তখন ফ্যাসিস্ট রেজিমের বিপক্ষে কথা বলে। এবং অনেক সময় ফ্যাসিস্ট রেজিমের বিতাড়িত হওয়ার পর তারা নিজেরা আসলে কোনো দৈব চয়নে ভাবে যে তারাই ভবিষ্যতে কোনো সরকার কিছু একটা হয়ে যেতে পারে বা কিছু একটা করবে বা ফ্যাসিস্ট রেজিমকে পুনরুদ্ধার করার মধ্যে দিয়ে তাদের ফায়দা লুটতে পারবে এবং এই জন্য আবার পরবর্তীতে ফ্যাসিস্ট রেজিমদের পক্ষে যায়। এবং সেই লক্ষণটা আমাদের উপদেষ্টা মন্ডলীদের একটা অংশকে দেখছি। এই কারণেই কথাগুলো বলা যে বাংলাদেশ ভুল পথেই এখন অব্দি কিছুটা এগোচ্ছে এবং ভুল পথে যাতে এগোতে না পারে সেই জন্য দেশের মধ্যে বেশ কিছু প্রেসার ক্রিয়েট গ্রুপও ক্রিয়েট করা হয়েছে, বেশ কিছু প্রেসার ক্রিয়েট গ্রুপ তৈরি হয়েছে, কিন্তু তারা প্রপারলি কাজ করছে কিনা আমি জানি না। কিন্তু আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছি, আমরা যারা অনলাইনে কথা বলছি, সোশ্যাল মিডিয়াতে কথা বলছি, গণমাধ্যমে কথা বলছি, কথা বলার চেষ্টা করছি, আমি প্রতিটা জায়গায় বলেছি দীর্ঘ 15 বছরের যে ফ্যাসিস্ট মেকানিজম ছিল সেই ফ্যাসিস্ট মেকানিজমকে আমরা ভাঙতে পারিনি। এই মেকানিজমকে ভাঙতে হলে আমাদেরকে এখন এক হয়ে সোচ্চার হয়ে সজাগ হয়ে তাহলে আমরা কাজ করতে পারলে আমরা এই ফ্যাসিস্ট মেকানিজমকে ভাঙতে পারবো এবং আমরা বলতে পারবো যে আমরা প্রকৃত ফ্যাসিস্ট সরকারকে আমরা হটাতে পেরেছি এবং দেশের মধ্যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুন্দর সুষ্ঠু সরকার গঠন করতে পেরেছি। কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা বলতে পারছি না। তার জন্য আমি বলছি বাংলাদেশ এখন পর্যন্ত ভুল জায়গায় এগোচ্ছে। কথা বলবো আসলে প্রয়োজনে দ্বিতীয় যুদ্ধ হবে দেশের মধ্যে এবং সেটার মধ্যে থেকে প্রতি বিপ্লবের একটা আশঙ্কা দেখছি। এই প্রতি বিপ্লব কারা ঘটাতে চাচ্ছে, কেন ঘটাতে চাচ্ছে সেই বিষয় নিয়ে প্রতি বিপ্লব এবং দ্বিতীয় যুদ্ধের ঘোষণা নিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড আইডি থেকে ঘোষণা করেছে যে আমরা প্রয়োজন দ্বিতীয় যুদ্ধ ঘোষণা করব। দ্বিতীয় যুদ্ধ কি, কার বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ আওয়ামী লীগ ঘোষণা করতে চাচ্ছে? দেশে যারা
ফ্যাসিস্ট রেজিম ছিল, যে ফ্যাসিস্ট রেজিম ছিল দেশে, যারা মানুষের মৌলিক অধিকার হরণ করেছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, গণহত্যা করেছে, দীর্ঘ 15 বছরে 10,000-এর ঊর্ধ্বে গণহত্যার মধ্যে দিয়ে মানুষের জান নিয়ে খেলা করেছে, মানুষকে হামলা মামলার মধ্য দিয়ে দীর্ঘ নিঃশ্বাসের মধ্য দিয়ে মানুষকে জীবন ধারণ করতে হয়েছে, সেই ফ্যাসিস্ট রেজিম ছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ কার বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা করবে? আপনার আমার বিরুদ্ধে। কারণ আমরা এই আওয়ামী ফ্যাসিস্ট রেজিমকে সরানোর চেষ্টা করেছি। সুতরাং কিছুদিনের আগে হাসনাত এবং সার্জিস ওরা বলেছে, দেশে যদি প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হয়, আমরা কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছি, সেটা দাঁত ভাঙা জবাব দিব। হ্যাঁ, আমিও বলছি, প্রতি বিপ্লব বলতে কোনো শব্দ নাই, বিপ্লব একবারই হয়। প্রতি বিপ্লব কি? আমরা দেশে বিপ্লব ঘটিয়েছি, দেশের ফ্যাসিস্ট রেজিমকে সরিয়েছি, দেশের মধ্যে মানুষের বাক স্বাধীনতা হরণকারী, মানুষের গণহত্যাকারী এক স্বৈর শাসকের সিংহাসনে বসা এক রাক্ষসী সরকারকে সরিয়েছি। সেই সরকার যদি প্রতি বিপ্লবের ঘোষণা দেয়, আমাদের সোচ্চার হতে হবে। এই মুহূর্তে আমাদের একসাথে কাজ করে যারা প্রতি বিপ্লব ঘটাতে চাচ্ছে তাদের বিরুদ্ধে কাজ করতে হবে। এবং আমি বলে দিই, প্রতি বিপ্লব যারা ঘটাতে চাচ্ছে তাদেরকে কিভাবে চিনবেন? একদম সহজভাবে আওয়ামী লীগকে যেভাবে আমরা চিনি, যারা কিছু হলে মোল্লারা ভালো না, মোল্লাদের এটা, মোল্লাদের সেটা বলে, ঠিক অনুরূপ ভাবে প্রতি বিপ্লবী যারা, তারা হচ্ছে গিয়ে বলে এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম। তারাই প্রতি বিপ্লবী, তারাই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের বন্ধু, দেশে গণহত্যাকারী, দেশের বাক স্বাধীনতা হরণকারী এবং দেশের মধ্যে মানুষের মৌলিক চাহিদা হরণকারী। সুতরাং এই প্রতি বিপ্লব ঠেকাতে হবে এবং প্রতি বিপ্লবীদেরকে ঠেকাতে হবে। প্রয়োজনে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে একসাথে হয়ে কাজ করতে হবে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলবো 15 বছরে মুসলিমদের বিশ্বের কাছে চিত্র এবং আমার শেষ বক্তব্য। আজকের বিষয়টা একটু দীর্ঘ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি হয়তো বা সুপরিচিতভাবে বিশ্লেষণ করতে পারিনি, তারপর চেষ্টা করেছি, দীর্ঘদিন বাদে ভিডিওটা করেছি এবং দীর্ঘদিন বাদে এটাই প্রকাশ করার চেষ্টা করছি। দীর্ঘ 15 বছরে আমরা দেখেছি মুসলিম এবং সনাতন ধর্মাবলম্বী ভাই ও বন্ধুদের মধ্যে যে সম্পর্ক ছিল, শুধু মুসলিম এবং সনাতনী ধর্মাবলম্বী বললেই ভুল হবে, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা বজায় রেখেছি এবং সেই সম্পর্কের মধ্যে দিয়ে আমরা একসাথে চলেছি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মস্থলে আমরা একসাথে খাবার ভাগ করা থেকে শুরু করে একসাথে জীবন ধারণ করেছি, একসাথে বেঁচে উঠেছি, একসাথে জীবন চলার শক্তি পেয়েছি।